এবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা ও মোসাদের পরিকল্পনা কেন্দ্রে ইরানের হামলা। সাদ্দামের মতো পরিণতি হবে খামেনির, হুঙ্কার তেল আবিবের। তেহরান থেকে 4 শতাধিক বাংলাদেশিকে নিরাপদে সরানোর প্রক্রিয়া। যুদ্ধের প্রভাবে দেশে এখনই বাড়বে না তেলের দাম, জানালেন উপদেষ্টা। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্তে ঐকমত্য। বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান করার সিদ্ধান্তে একমত দলগুলো। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে। গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু। ভয় ও পক্ষপাতহীন বিচারের অঙ্গীকার বিচারকদের। এক সময়ের দুর্নীতিবিরোধী শুভেচ্ছা দূত সাকিবের বিরুদ্ধে এবার দুদকের মামলা। শেয়ার বাজার থেকে 250 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের একটি কার্যালয়ে হামলার দাবি করেছে ইরান। মঙ্গলবার একযোগে তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এদিকে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন এলাকায় আগ্রাসী অভিযান চলছে এবং পরিস্থিতি সামলাতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে ইরান। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জেরে তেল আবিব ও জেরুজালেমের বিস্তীর্ণ আকাশ এভাবেই ছেয়ে যায় কালো ধোঁয়ায়। সংঘাতের পঞ্চম দিন মঙ্গলবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এই দুই শহর। হামলা হয়েছে বন্দরনগরী হাইফা ও হারজলিয়া শহরে। এদিন ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। গত ৭৫ বছরের ইতিহাস পর্যালোচনা করলেই বোঝা যাবে জায়নবাদী শত্রুদের টিকে থাকার সম্ভাবনা নেই। তাই এই চাপিয়ে দেয়া যুদ্ধে ইহুদিবাদী শত্রুরা পরাজিত হবেই। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এটি তাদের মিথ্যাচার ছাড়া কিছুই নয়। শীঘ্রই তারা অস্থিতিশীল হয়ে উঠবে, তাদের চাওয়া পূরণ না হওয়ায় হতাশ হয়ে পড়বে। এদিকে ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমনকি দেশটির যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে হত্যার দাবিও তাদের। এরপর যাকে দায়িত্ব দেয়া হবে তাকেও নিশানা বানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে হত্যা করেছি। ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার সে। তেহরানের প্রাণকেন্দ্রে তাকে হত্যা করা হয়েছে। সাদমানি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ। রাইজিং লায়ন অভিযানে আগের প্রধানকে হত্যার পর মাত্র 4 দিন আগেই দায়িত্ব নিয়েছিল সে। তাবরিজ, ইস্ফাহান, তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে এখনও চলছে হামলা। এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতো। এ লক্ষ্যে ইরানে অভিযান চালিয়ে যাচ্ছে তেল আবিব। সপরিবারে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। অবস্থান করছেন তেহরানের উত্তরাঞ্চলীয় কোনো এক গোপন সুরক্ষিত স্থানে। একাধিক গোপন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইসরায়েলিদের উপর মিসাইল হামলা চালিয়ে ইরান স্বৈরশাসকের মতো আচরণ করেছে। তারা ভুলে গেছে ইরাকের স্বৈরশাসক সাদ্দামের কি পরিণতি হয়েছিল। সেটি ঘটাতেই আমরা তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছি।
שהלך בדרך הזאת যে কোনো মূল্যে ইরানের পরমাণু কর্মসূচির হ্রাস টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। আমাদের মনে রাখতে হবে, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। এটা নিয়ে জটিলতার কিছু নেই। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। তাই আমরা যুদ্ধবিরতি নয়, এই কর্মসূচির শেষ দেখতে চাই। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তৃতীয় পারমাণবিক রণতরীর পর এবার রিফুয়েলিং এয়ারক্রাফটের বড়সড় বহর পাঠাচ্ছে পেন্টাগন। নতুন করে যুক্ত হচ্ছে আরো 6 থেকে 7,000 সেনা, যারা মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দেবে। চলমান এই সংঘাতের মাঝে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে আবারও স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী অবস্থান। সদর্পে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে আরও এক মার্কিন রণতরী। ইরান ইসরায়েল লাগাতার সংঘাতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি আর সেনা সুরক্ষা লক্ষ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের টামাডোল। তেহরান তেল আবিব সর্বাত্মক যুদ্ধে জড়ানোর ঠিক আগ মুহূর্তেই অঞ্চলটিতে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা ওয়াশিংটনের। জোরদার করা হবে প্রতিরক্ষা সক্ষমতা। সে লক্ষ্যে আরব সাগরে মোতায়েন করা হচ্ছে তৃতীয় মার্কিন রণতরী USS নিমিটস, যাতে মোতায়েন আছে পরমাণু অস্ত্র। রিফুয়েলিং এয়ারক্রাফটের বড় একটি বহরও পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। পাশাপাশি সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী 6 থেকে 7,000-এর মতো মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট মুখে ইরান ইসরায়েল সংঘাত থামানোর কথা বললেও কাজে অনেকটাই ভিন্ন চিত্র। ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় আবারও স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ইসরায়েল প্রীতি। পরমাণু চুক্তিতে আসার জন্য ইরানকে 60 দিনের সময় বেঁধে দিয়েছিলাম, আর 61তম দিনে কি হলো তা আপনারা সবাই দেখলেন। প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। সেটি না করলে ইরান বোকার মতো কাজ করবে। নির্ধারিত সময়ের আগেই G7 সফর শেষ করে দেশে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। একদিন আগে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের মার্কিন দূতাবাস। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর অন্যতম একটি কারণ হতে পারে এটি। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে আরও 2টি পারমাণবিক শক্তিধর বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসরায়েলি হামলার পর আলোচনায় IRIBর উপস্থাপিকা সাহারা ইমামি। সরাসরি সম্প্রচারকালে টিভি স্টেশনটিতে একের পর এক মিসাইল আঘাত হানলেও তিনি অবিচলভাবে উপস্থাপনা চালিয়ে যান। হামলা সত্ত্বেও তার দৃঢ়তা, ধৈর্য ও সাহসী আচরণ প্রশংসায় ভাসছে নেট দুনিয়ায়। ইরান ইসরায়েলের চলমান বৈরী পরিস্থিতির মধ্যেই সম্প্রচার কাজ চলছিল রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা IRIBর প্রধান কার্যালয়ে। আচমকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। সোমবার পাল্টাপাল্টি সংঘাতের জেরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা IRIBতে মিসাইল হামলা চালায় ইসরায়েল। কয়েক দফায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। এর কিছু সময় পরই বিপর্যয় নেমে আসে তেহরানে। ইসরায়েলের বোমা হামলার সময় সরাসরি সম্প্রচার চলছিল টেলিভিশন কার্যালয়টিতে। হামলার ফলে চারদিকে যখন ভীষণ আতঙ্ক, ঠিক তখনই দৃপ্ত কণ্ঠে খবর পড়ছিলেন ইরানের জনপ্রিয় উপস্থাপিকা সাহারা ইমামি। দৃঢ়তার সাথে জানাচ্ছিলেন ইরানে চলমান ইসরায়েলের নারকীয়তার কথা। এই যে শব্দ শুনছেন, এটা আমাদের মাতৃভূমির ওপর আগ্রাসন চালানোর শব্দ, সত্য ও ন্যায় বিচারকে দমিয়ে রাখার শব্দ। আপনারা যা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তার কারণ এই মুহূর্তে স্টুডিওতে আছড়ে পড়া বোমার আঘাতে হচ্ছে। স্টুডিওতে মিসাইল আঘাত হানার পর শান্ত ভঙ্গিতে স্থান ত্যাগ করেন সাহারা। এর অল্প কিছুক্ষণ পরই আবারও শুরু হয় IRIBর সম্প্রচার। আবারও টেলিভিশনের পর্দায় দেখা যায় উপস্থাপিকা সাহারা ইমামিকে। কয়েক মুহূর্ত আগের ভয়াবহ বোমা হামলা একটুও আতঙ্ক সৃষ্টি করতে পারেনি তার মনে। হামলাটি আসলে ভবনকে টার্গেট করে করা হয়নি, করা হয়েছে বাক স্বাধীনতাকে থামাতে। গেল কয়েকদিন ধরে ইরানে প্রতিদিন চিহ্নিত করে বহু নারী, শিশু, সাধারণ মানুষ নির্বিচারে হত্যা করছে ইসরায়েলিরা। এ সত্য প্রচার না করতে দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। তবে আমাদের চুপ করানো এত সহজ না। সত্য প্রচার করেই ছাড়বে আমাদের কণ্ঠস্বর। আমরা আমাদের কাজ চালিয়ে যাব।
রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে নারকীয় হামলার সমালোচনা করেছে অনেক দেশ। এই বর্বরতাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা বাংলাদেশিদের ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঝুঁকিপূর্ণ তেহরানে থাকা 4 শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছেন, দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা 8 বাংলাদেশি নিরাপদে আছেন। এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসারী হবে বলেও শঙ্কা জানিয়ে ইস্যুতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেই শুক্রবার থেকে শুরু একের পর এক ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি ভূখণ্ডেও হামলা করে চলেছে ইরান। তেহরানে বাংলাদেশ দূতাবাসে পরিবারের সদস্য সহ কর্মরত 40 বাংলাদেশি। দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন দুটোই চরম ঝুঁকিপূর্ণ এলাকায়। সোমবার রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মীদের সেখান থেকে সরানো গেছে। সবচেয়ে ঝুঁকিতে রাজধানী তেহরান। সরকার হিসেবে সেখানে অবস্থান 400-র মতো বাংলাদেশির। এর মধ্যে দূতাবাসের সাথে নিরাপদ স্থানে যেতে যোগাযোগ করেছেন শখানেক। মঙ্গলবার শুরু হয়েছে তাদের সরানোর কাজ। যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করবে। 100 জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটাও তো কোনোভাবেই সম্ভব না, স্ক্যাটার্ড ভাবে হবে, একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থ অবস্থা এবং নিয়মিতই ওখানে আক্রমণ চলছে। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিটেন্টলি চলছে, কখনো বন্ধ থাকছে কখনো চলছে। ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে, হয়তো একটা মেসেজ 4 ঘন্টা আগে পাঠাচ্ছে, সেটা আমরা 4 ঘন্টা পরে পাচ্ছি। পরিসংখ্যান বলছে ইরানে বৈধভাবে আছে 2000-এর মতো বাংলাদেশি, যদিও এই তালিকার বাইরে আরও 13-14 হাজার আছেন বলে ধারণা। এই বিপদে সব বাংলাদেশিদের সহায়তা করতে চায় সরকার। তবে পরিস্থিতি এতটাই খারাপ, কাউকেই দেশে ফেরানো এখন সম্ভব নয়। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ। স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তার নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বাংলাদেশের সম্ভাব্য প্রভাব নিয়ে ভাবনায় সরকার। তাই এই যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ ঢাকার। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ। দুপক্ষের হামলা পাল্টা হামলায় সোমবার পর্যন্ত জীবন গেছে 2.5 শতাধিক ইরানির। অন্যদিকে মৃত্যু হয়েছে 24 ইসরায়েলির। এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা যতভাবে পারি আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। বিশ্ববাজারে বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা সরকার এখনো ভাবছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখনো ব্যবসা বাণিজ্যে পড়েনি, তবে এই যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বৈঠকে সার ও এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তবে এসব আমদানি করা পণ্যের জাহাজ যাতায়াত করে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধাবস্থার কারণে সেই যাতায়াত ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। এলএনজি আনা, সার আনার জন্য কতগুলো ইমিডিয়েট আমরা এটা করেছি।
আর একটা কেমিক্যাল কমপ্লেক্সের একটা গোডাউন হবে মুন্সিগঞ্জে, যেটা অত্যন্ত দরকার, সেটা আমরা করেছি। যুদ্ধসৃষ্ট এই সংকট বেশি দিন স্থায়ী হবে না বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশ দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। ঢাকা অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালুর জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান তিনি এবং তার সাথে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুজান রয়েল। সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস বলেন, আগামী জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই চার্টার ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে বলেন, প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। আর এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানিয়েছেন, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য $2 মিলিয়ন সহায়তা দেবে। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। জামায়াতের উপস্থিতি ছাড়াই সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। শেষ পর্যন্ত আইনের এই সংশোধনী প্রস্তাব পাশ হলে অর্থ বিল আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে সংসদে মতামত জানাতে পারবেন। এছাড়া গুরুত্বপূর্ণ 4টি সংসদীয় স্থায়ী কমিটি ছাড়াও আসন প্রাপ্তির ভিত্তিতে বাকি কমিটির অর্ধেকের সভাপতি পদে বসবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আর ঐকমত্য হচ্ছে নারী আসন 50 থেকে 100 করার প্রস্তাবে। এছাড়াও আলোচনা হলেও চূড়ান্ত হয়নি প্রধান বিচারপতি নিয়োগ, সংসদের উচ্চকক্ষ, নারী আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়। জামায়াতের প্রতিনিধি দলের জন্য 30 মিনিট অপেক্ষা করলেও দলটির পক্ষ থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নেননি। খালি থাকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য নির্ধারিত আসন। এর আগে লন্ডনে ইউনূস তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে সমালোচনা করে জামায়াত। অনানুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানিয়েছেন, সেই ঘটনার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের মঙ্গলবার সভা বয়কট করেন তারা। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবে। কমিশনের দ্বিতীয় দিনের আলোচনার সূচিতে ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ ও নারী সংসদ সদস্য নির্বাচিত করার প্রক্রিয়া। এর মধ্যে 2টি বিধান ছাড়া 70 অনুচ্ছেদ সংশোধন ও বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ নিয়ে কমিশনের প্রস্তাবে ঐক্যমত হয়। আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন। জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে। সংবিধান সংশোধনী, জাতীয় নিরাপত্তার বিষয় যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই 2টি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারব। এছাড়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলেও ঐক্যমত হয়নি। 400 আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক, কোনো সংরক্ষিত ব্যবস্থা এখানে না থাকুক। সংরক্ষিত আসন 100 হওয়া দরকার, এ বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু নির্বাচন হলে কি পদ্ধতিতে হবে সে নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। সবাই সংস্কার ইস্যু বাদ দিয়ে সরকারের সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব। জানিয়ে কয়েকটি দল প্রতিবাদ জানায়, উত্তেজনা ছড়ায় সভাস্থলে। প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা,
সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন, তো আমার মনে হয় না যে এটা মানে সত্য। আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। বুধ ও বৃহস্পতিবার চলবে ঐক্যমত কমিশনের মুলতবি সভা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সময় মতো দেশে নির্বাচন হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামির কারণে সংস্কৃতি চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় 1.5 ঘণ্টা। আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়া সহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়। লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার সুযোগ, বিশাল সুযোগ আছে। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রমজানের আগে নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য আছে। লন্ডনে ইউনুস তারেক বৈঠক নিয়ে জামাত ইসলামের বিবৃতি প্রসঙ্গে বিএনপির নেতা কোনো মন্তব্য না করলেও বলেন, রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চাইছে বিএনপি। আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য সেই জায়গাটা আমরা জোর দিচ্ছি। আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় দেশের নির্বাচিত সরকার সুবিধাজনক অবস্থানে থাকে বলেও মনে করেন আমির খসরু। এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। আমি তো মনে করি খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে। এদিকে দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আমার জাতির উপর আঘাত আসলে, আমার জাতির সংস্কৃতির উপর আঘাত আসলে আমি যদি প্রোটেক্ট না করতে পারি আর যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে আমি জাতীয়তাবাদী না, আমি সুবিধাবাদী। বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশের সংকট এখনো কাটেনি। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো ইতিহাস রচনা করেছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো স্কুলের পাঠ্য বই সংশোধন করেছেন, কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনা এটা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে এবং একদিনে নতুন করে ভাইরাসটিতে 18 জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জনের মধ্যে একজন পুরুষ, অপরজন নারী এবং একজনের বয়স 41 থেকে 50 আর একজনের বয়স 71 থেকে 80 বছরের মধ্যে। চলতি বছরে এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে আর করোনা শনাক্ত হয়েছে 331 জনের। এতে আরও বলা হয়েছে, গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 372টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার 5.77%। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গাজীপুরে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জামিরারচর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তৌহিদুল ইসলাম, রত্না আক্তার এবং ছেলে শায়ান। আহত হয়েছেন সিএনজি চালক সহ 2 যাত্রী। স্থানীয়রা জানিয়েছে, কিশোরগঞ্জ থেকে কাপাসিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেকজন। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পলাশবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছেন। আমরা আবারও বিরতিতে যাচ্ছি। রাতের বাংলাদেশ একটু পরেই ফিরছি।
অপরাধ ট্রাইব্যুনাল 2 সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেছেন জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এদিন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেয়া হয় সংবর্ধনা। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। আর অ্যাটর্নি জেনারেল জোর দেন আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিচারের উপর। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা, এটা আমাদের কথা। পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে জানাই। সংবর্ধনায় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, হুমকি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে 24 জুনের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রযুক্তির যুগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনকে আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 1 জুলাই দিন ধার্য করেছেন আদালত এবং দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেছেন, প্লট বরাদ্দে দুর্নীতির 6টি মামলার আজ তারিখ ধার্য ছিল, আর 5 মামলায় আসামিদের গ্রেফতার করা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। 1 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জন পলাতক রয়েছে, এই মর্মে প্রতিবেদন এসেছে। এবার দুর্নীতির মামলায় আসামি হলেন এক সময়ের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত সাকিব আল হাসান। দেশের শেয়ার বাজার থেকে 250 কোটি টাকারও বেশি কারসাজি করে আত্মসাতের ঘটনায় সাকিবের বিরুদ্ধে এই মামলা করেছে দুদক এবং পুরো ঘটনায় 4 মাস তদন্ত করার পর এই মামলার সিদ্ধান্ত নেয় দুদক। মামলায় সাকিবের সাথে আসামির তালিকায় আছেন আরও 14 জন। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং করে একটা সময় পুরো ক্রিকেট বিশ্ব মাতিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ছিলেন তরুণদের আইকন, যার কারণে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূতও করা হয় তাকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দুদকেরই এক সময়ের শুভেচ্ছা দূতের বিরুদ্ধে মামলা করল দুর্নীতি দমন কমিশন। মাগুরা 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। তিনি ও তার সহযোগীদের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে কয়েকশো কোটি টাকার আত্মসাতের অভিযোগ ওঠে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে উঠে আসে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মাঝে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2 কোটি 95 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মূল অভিযোগ হয়েছে মূলত শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে এবং এইটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আসামি মোহাম্মদ আবুল খায়ের হিরু কর্তৃক শেয়ার বাজারে যে কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডে শেয়ারে জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। শেয়ার বাজারের এই কেলেঙ্কারির ঘটনায় সাকিব আল হাসান ছাড়াও আসামির তালিকায় রয়েছে আরও 14 জন। এখানে কোনো ব্যক্তি বিশেষ না, এখানে আমরা দেখছি যে অপরাধটা কিভাবে সংগঠিত হয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
আমরা সবশেষ বিরতিতে যাচ্ছি, রাতের বাংলাদেশে একটু পরেই ফিরছি। নাজমুল শান্তর ব্যাটিং নিয়ন্ত্রণ মুগ্ধ করেছে মুশফিককে। গল টেস্টে টাইগার অধিনায়কের ডাবল সেঞ্চুরি দেখতে চান সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারের শেষ বেলায় দলের হয়ে অবদান রাখতে পারা এই লক্ষ্য। আর প্রথম দিনের পর দ্বিতীয় দিনে অন্তত 2 সেশন জেতার আশা। এক যুগ আগে গলে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকের। 2013 সালে এই গলেই প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের 200 আর মোহাম্মদ আশরাফুলের 190 রানে রেকর্ড গড়া এক জুটির সাক্ষী হয়েছিল বাংলাদেশ। গল যেন আবারও ফিরিয়ে নিল সেই দিনে। ভারত মহাসাগরের তীরে আরেকবার গলের মাটিতে সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক। এবার অবশ্য আশরাফুলের জায়গায় দৃশ্যপটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর চাপ সামলে মুশফিকের সাথে দারুণ এক ইনিংস খেলেছেন টাইগার অধিনায়ক। তার ব্যাটিং নিয়ন্ত্রণ মুগ্ধ করেছে মুশফিককেও। ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো চান্সেস খেলা, তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সট যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। ক্যারিয়ারে 6 সেঞ্চুরি পেলেও এখনো ডাবল সেঞ্চুরির দেখা মেলেনি শান্তর। গলে 200-র স্মৃতি এঁটে দেয়া মুশফিক এবার দেখতে চান সতীর্থর 200। অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেভাবে এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি, আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত যেহেতু এখনো একটা 200 নাই, তো ডেফিনেটলি হোয়াইট গন 200 আমার মনে হয় 200-250 যতটুকু ও করতে পারে। শেষ 13 ইনিংসে ছিল না কোনো 50 রান। ক্যারিয়ারের পরন্ত বেলায় এই সেঞ্চুরি মুশফিকের জন্য তো অবশ্যই বিশেষ, সেটাও যখন গলের মাটিতে। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক। একটা বিং এ প্লেয়ার, এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল, কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওঠার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। প্রথম টেস্টের প্রথম দিনটা যেমন নিজেদের করে নিয়েছে মুশফিক শান্তরা, তেমনি দ্বিতীয় দিনেও 3 সেশনের অন্তত 2 সেশন জিততে চান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার। তাহলে এই গেমে আমরা অনেক দূরে এগিয়ে যাব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বেনিয়ামিন নেতানিয়াহু আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কথা বলেছেন এরদোগান। অভিযোগ জানিয়েছেন বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েল, যা ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনছে বলেও দাবি করেন এরদোগান। Bölgedeki her ülke sulh sükunun hakim saldıran Gazze'yi yerle bir ইসরায়েল পশ্চিমা বিশ্বের সীমাহীন সমর্থন পেয়ে ইরানে হামলা চালাচ্ছে, গাজা ধ্বংস করছে। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে হাজার হাজার বছর ধরে গভীর সম্পর্ক রয়েছে। কোনো একটি দেশে উত্তেজনা তৈরি হলে তা বাকি সব অঞ্চলকে প্রভাবিত করে। কাজে ইসরায়েল এসব পদক্ষেপ রক্তপাত ও মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে, নিজেদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। kendi sınırlarından ve yönetiminden। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন। শুভরাত্রি।